আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। রপ্তানি বাড়লেও ঋণ পরিশোধের কারণে রিজার্ভ আশানুরূপ বাড়ছে না, তবে ধীরে ধীরে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এমনটি জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত উন্নয়ন সংলাপ ও ইফতার মাহফিলে উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলো সবার জন্য উন্মুক্ত করার কাজ চলমান। অনলাইনে ঘরে বসেই দেশের জনগণ উল্লেখযোগ্য পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। বিদেশে টাকা পাচার করে খালি করা ব্যাংকগুলো বাঁচিয়ে রাখতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। যত বেশি সবাই অ্যাক্সেস করতে পারে ততই ভালো, এবং ততই এগুলো সংশোধন করা যাবে এবং ততই রাজনৈতিক খারাপ প্রভাব যেন এগুলো না পড়ে। করমুক্ত আয়সীমা বাড়ালে করদাতার সংখ্যা কমে যাবে, তাতে রাজস্ব হারাবে সরকার, বললেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট সভায় কথা বলেন তিনি। আসছে বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর ইআরএফের দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান বলেন, করমুক্ত আয় বাড়ানোর পক্ষে এনবিআর, তবে তাতে করদাতার সংখ্যা কমে যাবে। এদিকে ব্যাংকে জমাকৃত 10 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত ও মুনাফার উপর কম কমানোর প্রস্তাব দেয় সংগঠনটি। আর ঋণ জালিয়াতি কমাতে বড় ঋণ অনুমোদনে এনবিআরের নির্দিষ্ট ডাটাবেজে থাকা ব্যবসায়ের তথ্য নেওয়া বাধ্যতামূলকের প্রস্তাব দেয় ইআরএফ। তাতে সরকারের রাজস্ব বাড়বে বলে মত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতির। আমরা আপনারা তো নিজেরাই বলেছেন যে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যখন যাচ্ছি তখন আমরা আমাদের কাস্টম ডিউটি যেটা থেকে এখনো আমাদের 1/3 রিভিশন আসে, এইখানকার ডিউটি স্ট্রাকচারটা আমাদের ন্যাশনালাইজ করতেই হবে। যদি সেটা করি ওখান থেকে কিন্তু আবার অনেক টাকা আয় করবে। দর্শক, এবার নিয়মিত আমাদের যেই বিষয় আলোচনার পালা, আজকের আলোচনার বিষয় আগামীর কর নীতি ও ব্যবস্থাপনা। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য অনলাইনের মাধ্যমে দুজন অতিথি যুক্ত হবেন, অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল এবং ব্যাংকিং খাত বিশ্লেষক মাজেদুল হক। আমরা দুজনকেই স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। সাইম আমির ফয়সাল, শুরুতে আপনার মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। রীতি অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন মহলের সাথে প্রাক বাজেট আলোচনা করছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আবদার বা বলা চলে যে এক ধরনের প্রস্তাব, পরামর্শ, উপদেশ দেয়া হচ্ছে। এনবিআর কিছু শুনছে, কিছু রাখছে, তারা পাল্টা বক্তব্য দিচ্ছে। তবে একটি বড় বিষয় যেটি কথা হচ্ছে যে করের আওতায় আসলে কারা আসবেন, করের আয় সীমা বা সীমাটা কতটুকু পর্যন্ত বাড়ানো হবে এবং কিভাবে হবে, সার্বিকভাবে করের যে সীমা সেটি বিষয়ে যদি জানতে চাই যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আগামীতে কিভাবে ব্যবস্থাপনা নীতি হতে পারে। ধন্যবাদ। দর্শক শ্রোতাকে আমার সালাম, আমাদের সম্মানিত সহলোচকে আমার শুভেচ্ছা। বর্তমান আমাদের ফিস্ক্যাল ইয়ার 25 এর যে আমাদের লক্ষ্যমাত্রা আইএমএফ যেটা নির্ধারণ করে দিয়েছে, অন্তত পক্ষে আমাদের 5,18,000 কোটি টাকার যে আপনার এনবিআর এবং নন এনবিআর এর যে ট্যাক্স রেভিনিউ জেনারেশন কালেকশনের যে টার্গেট, সেটা আসলে সত্যিকার অর্থে এই অর্থ বছরের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনি দেখবেন যে আমাদের বিনিয়োগ কিন্তু সংকুচিত হয়েছে। আপনার ব্যবসা বাণিজ্য আমি নানাভাবে আমরা দেখতে পেয়েছি যে নতুন বিনিয়োগ কিন্তু আমাদের শিল্প খাতে কিন্তু আসছে না। এখন আমাদের মূল টার্গেট রাখতে হবে যে দেখবেন আপনার জিডিপি প্রবৃদ্ধির সাথে কিন্তু একটা সরাসরি ট্যাক্স রেভিনিউ কালেকশনের কিন্তু একটা কোরিলেশন কিন্তু সরাসরি আছে। আপনার আয়ের পরিধি যদি বৃদ্ধি না হয়, আপনার ট্যাক্স রেভিনিউ কিন্তু কালেকশন কিন্তু আপনার বৃদ্ধি পাবে না। এবং আপনি যদি বিগত 25 বছর 30 বছর যদি আপনার জিডিপি গ্রোথের সাথে যদি ট্যাক্স রেভিনিউ কালেকশনের ডেটাটা যদি আপনি তুলনা করে দেখেন, বাংলাদেশে যখনই আমরা দেখেছি যে জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে,
সেই বছরে কিন্তু আমরা ট্যাক্স রেভিনিউ কালেকশনে কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখেছি। এখন বাংলাদেশে যে দুঃখজনক যে বাস্তবতাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও এখন বর্তমানে মাত্র 7.3% এসে রয়েছে। আপনি যদি ইন্দোনেশিয়াকে দেখেন, ভিয়েতনামে দেখেন, চায়নার কথা তো বললামই না, কিন্তু আপনার উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে ট্যাক্স রেভিনিউ জিডিপি রেশিও আপনার অন্তত পক্ষে আপনার 20 থেকে 25% একদম ন্যূনতম আপনার থাকতে হবে। কিন্তু বাংলাদেশে আমার যে আশঙ্কাটা রয়েছে সেটা হচ্ছে আপনার করের হার যেহেতু আপনার 32% 35% এবং মানে যদিও প্রোগ্রেসিভ স্ল্যাবের কারণে আপনার উচ্চ করের হারের কারণে কিন্তু আমরা অনেক ব্যবসায়ীদের কিন্তু এবং অনেক সম্ভাব্য করদাতাদের কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু নিরুৎসাহিত করছি। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে অর্থনীতির যে চাকা সেটাকে যদি আমরা সচল রাখতে না পারি, আয়ের পরিধি যদি আমরা বৃদ্ধি করতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমার ট্যাক্স রেভিনিউ জেনারেশনটা যেটা আমাদের লক্ষ্যমাত্রা এই বছরই রয়েছে আপনার 5 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা অর্জন করতে পারবো না। গত বছরের তুলনায় আমরা আমাদের যে এই কোয়ার্টার দেখি আমরা দেখা যাবে যে 3.5% মতো বৃদ্ধি পেয়েছে। আইএমএফ এর টার্গেট যেটা নির্ধারণ করে দিয়েছে তারা বলেছে অন্তত বাকি 30% বৃদ্ধি করতে হবে ট্যাক্স রেভিনিউ জেনারেশন কালেকশনটা। এখন এনবিআর এর উপরে আমরা লক্ষ্যমাত্রা তো দেওয়াই যায়, কিন্তু লক্ষ্যমাত্রার সাথে যদি সহায়ক নীতি যদি বা সহায়ক কর নীতি যদি আপনি আরোপ করতে ব্যর্থ হন, ভবিষ্যতে কিন্তু আপনি করদাতাদের কিন্তু আপনি সঠিকভাবে আপনি উৎসাহিত করতে পারবেন না। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স রেট বর্তমানে যেটা রয়েছে সেটা আছে আজকে দেখবেন যে আপনার লিস্টেড প্রতিষ্ঠানের জন্য 25% মতো আছে, আনলিস্টেড প্রতিষ্ঠানের জন্য 32%। আমি মনে করি আপনার কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আপনি চিন্তা করেন এখানে কিন্তু সকল এক্সপেন্সের পরে অর্থাৎ নেট ইনকামটা কিন্তু আসলে ক্যালকুলেশন করা হয়, সকল বিনিয়োগ, সকল খরচ, সকল দেনা পাওনা পরিশোধ করার পরে কিন্তু নেট প্রফিটের উপর কিন্তু আপনি ট্যাক্সেশনটা আরোপ করা হচ্ছে। তেমনি ভাবে যখন আপনি একদম ক্ষুদ্র মাঝারি শিল্প যারা এবং যারা চাকরিজীবী যারা রয়েছে তাদের কিছু আমি মনে করি ট্যাক্স রিবেট ফেসিলিটি দেওয়া উচিত, কারণ আপনার আয় হয়েছে 1 লক্ষ টাকা, আপনার খরচের জন্য যদি অন্তত পক্ষে 30-40 হাজার যদি টাকা যদি খরচ হয়, খরচ করার পরে কিন্তু আমি মনে করি এই কর আহরণের লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা উচিত। আপনি যদি হংকং এর ট্যাক্সেশন পলিসি দেখেন সেখানে কিন্তু প্রাইভেট হাউস হোল্ডের জন্য কিন্তু আফটার এক্সপেন্স ট্যাক্সেশন আছে। তো আমি তেমনি ভাবে মনে করি বাংলাদেশে যদি একদম প্রথমেই আপনি বেতন দেওয়ার সাথে সাথে কর কেটে নেওয়ার চেয়ে আমি মনে করি বেতন দেওয়ার পর খরচের পরে যেই আপনার সঞ্চয়টা থাকবে সেটার উপর আমি মনে করি কর আরোপ করা যৌক্তিক। এবং অবশ্যই আজকে বর্তমানে যেই 3 লক্ষ টাকার যে কর সীমার যে হার দেওয়ার কথা সেটা আমি মনে করি যে অন্তত পক্ষে একদম ন্যূনতম 5 লক্ষ টাকা যাদের বছরে আয় রয়েছে তাদেরকে কোনোভাবে আমি মনে করি না যে 5% বা 10% আমি মনে করি না যে ট্যাক্স আরোপ করা উচিত। কারণ এখানে বাংলাদেশে আপনি জানেন যে মূল্যস্ফীতির উচ্চ হারের কারণে কিন্তু আজকে বর্তমানে মানুষের সঞ্চয় যেভাবে বিলীন হয়ে যাচ্ছে একই সাথে কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু আপনার ক্রমবর্ধমান ভাবে কিন্তু কমে যাচ্ছে। জি স্যার, আমরা একটু আপনার সমালোচকের কাছ থেকে একটু শুনে আসতে চাই কিছু বিষয়। জনাব মাজেদুল হক, আমরা যেটি জানতে চাচ্ছি যে অর্থনীতির প্রতিটি পাখা বা উইং কিন্তু একটির সাথে আরেকটি যুক্ত আছে। কর অবকাশ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এখন পর্যন্ত কিন্তু কিছুটা কঠোর অবস্থানে তিনি রয়েছেন। তিনি কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে বেশ কিছু খাত থেকে কর অবকাশ তুলে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আসলে এই যে কর অবকাশ তুলে নেওয়ার হলে ব্যাংকিং খাতের সাথে আসলে সম্পৃক্ত করে কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে? জি, দেখুন যে আজকে একটা ভালো একটা আলোচনার একটা বিষয়। এই আলোচনাটা আমি আসলে একটু বিস্তারিতভাবে বলবো। সেটা হচ্ছে যে কর নীতি এবং ব্যবস্থাপনা এবং রাজস্ব আয়ের যে একটা মানে আমি বলবো যে বাংলাদেশের যে রাজস্ব আয়ের দিক থেকে যে বাংলাদেশ পৃথিবীর ভিতরে সব থেকে একটা মানে পিছিয়ে থাকা একটা রাষ্ট্র, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে যে আমরা বিগত 53 বছরেও কিন্তু আমরা ট্যাক্স জিডিপি রেশিও, কর টু জিডিপি রেশিও কেন আমরা কমাতে ব্যর্থ হয়েছি? এই কারণটা কিন্তু আসলে এই ব্যর্থতা কিন্তু আসলে রাষ্ট্রের কারণ। একটা রাষ্ট্রের যে কর নীতি থাকা উচিত, একটা রাষ্ট্রের যে রাজস্ব আদায়ের যে প্রসেস থাকা উচিত, যে কর কাঠামো থাকা উচিত এবং ডেভেলপড ইকোনমির সাথে তাল মিলিয়ে চলার জন্য যে কর আদায় পদ্ধতি থাকা উচিত, সে দিক থেকে প্রত্যেকটা দিক থেকে কিন্তু আসলে আমরা পিছিয়ে রয়েছি। তার কারণ হচ্ছে যে আপনি প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, তাহলে প্রত্যক্ষ করের রেশিও এবং পরোক্ষ করের রেশিও 35 এবং 65, 35% এবং 65%। সারা পৃথিবীতে তো আসলে যারা অর্থনীতিতে সামনের দিকে এগিয়ে গিয়েছে তারা তো প্রত্যক্ষ করের
অনুপাতটা তারা 65% নিয়ে গেছে, আমরা সেখানে 35% পড়ে আছি। তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা। আচ্ছা, দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে আমরা করের জাল বিছাতে পারিনি, করের জাল আমরা বিস্তৃত করতে পারিনি। কেন পারিনি? যারা কর দিচ্ছে তারা দিয়েই যাচ্ছে, আর যারা কর দিচ্ছে না তাদেরকে ধরাই যাচ্ছে না। এবং এনবিআর যে জি, মাজেদুল হক, এনবিআর চেয়ারম্যান কিন্তু স্বয়ং নিজেই বলেছেন যে 15 লাখের মধ্যে 10 লাখেরই কোনো হদিস নেই। এই দায়ভারটা আসলে কার? যিনি দিচ্ছেন না তার, নাকি কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের? এই দায়ভারটা নিতে হবে রাষ্ট্রকে, মানে কি রাজস্ব বোর্ডকে নিতে হবে। কারণ আমি কেন অটোমেশনের মাধ্যম দিয়ে আমি সিস্টেম ডেভেলপ করিনি। রাষ্ট্র চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। রাষ্ট্র চাইলে আমি যে স্যালারিটা পাচ্ছি সেই স্যালারি থেকে কিন্তু আমি কেন ওখানে পে অর্ডার জমা দিতে হবে? স্যালারি আমার কিন্তু অটোমেশনের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যে পণ্য ক্রয় করছি সেখান থেকেও কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে জিনিসগুলো পারচেস করতেছি সেখান থেকেও কিন্তু সরাসরি ট্যাক্স ভ্যাট নেওয়ার কিন্তু একটা আছে। কিন্তু আমরা কিন্তু এগুলো করিনি, আমরা কিন্তু অটোমেশনে যাইনি। জনাব মাজেদুল হক এবং সাইম আমির ফয়সাল, আমরা একটি জরুরি অনুষ্ঠান চলছে স্বাধীনতা দিবসের, আমরা একটু সেখান থেকে কিছু সময় সংবাদগুলো দেখে আবার আপনাদের কাছে আলোচনায় ফিরছি। দর্শক, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চলছে, আমরা একটু সেখানকার যে পরিস্থিতি, বক্তব্য সেগুলো শুনে আসতে চাই। তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। মিল আছে না অনেক? মিল আছে। এটাই হচ্ছে ওদের চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়, মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে, তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি না। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তোরা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চার হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন, লুকিয়ে বোরখা পরে। ঢাকায় তিনি গ্রেফতার হয়েছেন পাক সেনাবাহিনীর হাতে, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্যই আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, দীর্ঘ করব না, কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে। আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের, যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না, তারা জনগণের জাতির কোনো কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে।
জিয়াউর রহমান সেই মানুষ যিনি সেনা সৈন্যের কন্ট্রোলমেন্ট থেকে এসেছিলেন, সৈনিক ছিলেন। তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না, তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না, যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি। দর্শক, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা চলে যাব বিজনেস আওয়ারে। আমাদের আজকের আলোচনার বিষয় আগামীর কর ব্যবস্থাপনা ও নীতি প্রসঙ্গে। আমাদের অতিথি দুজন রয়েছেন, অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল এবং ব্যাংকিং খাত বিশ্লেষক মাজেদুল হক। আমরা তাদের সাথে পুনরায় আলোচনা শুরু করতে চাই। জনাব মাজেদুল হক, আমাদের হাতে কিন্তু আরও একটি প্রতিবেদন ছিল, খুবই ছোট কিন্তু খুবই যেটি বলা চলে যে এটি দৃষ্টি গ্রহণ করতে হবে এই দিকে, কেননা পরিকল্পনা উপদেষ্টা স্বয়ং বলেছেন যে রিজার্ভ বাড়ছে না। তার সুনির্দিষ্ট কারণ তিনি বলছেন যে ঋণ পরিশোধের কারণে মূলত এই ঘটনাটি ঘটছে। এই যে ঘটনা, এটি আসলে আপনাদের দৃষ্টিতে আর কতটা সময় লাগতে পারে রিজার্ভটা কিছুটা বাড়ার জন্য, কেননা স্থির অবস্থায় আর কতদিন থাকবে? আমি প্রথমে কিছু কথা বলবো রিজার্ভ ইস্যু নিয়ে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। বাংলাদেশে যখন রিজার্ভ $48 বিলিয়ন উন্নীত হয়েছিল, এই রিজার্ভকে কেন্দ্র করে অনেক ভুল সিদ্ধান্ত ওই সময় বিগত সরকার নিয়েছিল। যেরকম ভুল সিদ্ধান্তের ভিতরে ছিল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করেছিল, সেখান থেকে পায়রা বন্দরকে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল, বাংলাদেশ বিমানকে দেওয়ার পরিকল্পনা করেছিল, এবং এমনও হয়েছিল যে প্রাইভেট সেক্টর রিজার্ভ থেকে ঋণ নিতে চেয়েছিল। এবং আপনি অবাক হবেন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড যেটা ক্রিয়েট করা হয় সেটা তো রিজার্ভ থেকে এই ডলারটা নেওয়া হয়, এবং ইডিএফ থেকে যে ঋণটা দেওয়া হয় ব্যাংকিং খাতে, সেই ঋণটাও কিন্তু আসলে খেলাপি হয়ে গেছে। অনেক ইডিএফ এর ঋণ কিন্তু খেলাপি হয়ে গেছে। এটা দুঃখজনক একটা বিষয়। এই ঋণ তো দেওয়া হয়েছে রিজার্ভ থেকেই, তাই না? আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশের যে রিজার্ভ সংকট কেন? আইএমএফ যে 2023-এর জানুয়ারিতে যে ঋণ প্রস্তাবনাটা পাশ করলো আইএমএফ এর বোর্ড, $470 কোটি, এই ঋণ প্রস্তাবনা পাশ করার পরে 5 প্রান্তিকেও কিন্তু আইএমএফ এর যে শর্ত ছিল যে নিট রিজার্ভ, বাংলাদেশ কিন্তু 5 প্রান্তিকে রিজার্ভের নিট রিজার্ভ শর্ত ছিল, সেই শর্ত কিন্তু পরিপালন করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে রিজার্ভ বাড়বে কোন কোন ওয়েতে। আমি সেই দিকগুলো একটু বলি, কেন রিজার্ভ বাড়ছে না। আচ্ছা, আপনি রপ্তানি আয় এবং রেমিটেন্স, আমাদের বলা হয় যে রপ্তানি এবং রেমিটেন্স হচ্ছে রিজার্ভ বাড়ার মূল একটা বৈদেশিক আয় বাড়ার মূল একটা রাস্তা আমাদের। আচ্ছা, এর ফলে আমাদের রিজার্ভ বাড়ে। কিন্তু আমার তো আমদানি, আমি তো আমদানি করি $85 বিলিয়ন, কিন্তু রপ্তানি আয় এবং রেমিটেন্স আয় দিয়ে তো আমার 85 বিলিয়ন হয় না, তাই না? তাহলে 45 বিলিয়ন আর 25 বিলিয়ন যদি আপনি যোগ করেন, 60-70 বিলিয়ন, তাহলে তো এখনো গ্যাপ থাকে 15 বিলিয়ন। আচ্ছা, তাহলে আমার রিজার্ভ বাড়বে মূলত কি হিসেবে জানেন? যে আমার বাংলাদেশে রিজার্ভ বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কি আমি বাড়াতে সক্ষম হয়েছি? আমার জিডিপিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ জিডিপিতে অবদান হচ্ছে 0.5%। তাহলে একটা দেশের অর্থনীতিতে যখন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 0.5% হয়, ওই অর্থনীতি প্রকৃত অর্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা কিন্তু ওই অর্থনীতির নাই। আমি হয়তো বলছি যে আমার রেমিটেন্স বাড়ছে 4 বিলিয়ন, আমার রপ্তানি বাড়ছে 2 বিলিয়ন, 6 বিলিয়ন বাড়ছে, কিন্তু রিজার্ভ বাড়ছে না কেন? রিজার্ভ কেন বাড়ছে? মাজেদুল হক, আমরা একটু আপনার সহ-আলোচক সাইম আমির ফয়সালের কাছে একটু যেতে চাই। আমাদের হাতে আসলে খুব সময় কমিয়ে এসেছে। আমরা একটু কথা বলতে চাই। সাইম আমির ফয়সাল, আপনার সহ-আলোচক মাজেদুল হক ব্যাংকিং খাত বিশ্লেষক রিজার্ভ নিয়ে কিছু কথা বললেন। আমাদের হাতে জুলাই আগস্ট পরবর্তী সময়ে যে মাস ভিত্তিক হিসেবগুলো দেখা যাচ্ছে যে বিগত বছরের তুলনায় কিন্তু আমাদের রেমিটেন্স বাড়ছে, বলা হচ্ছে যে আমাদের রিজার্ভ কিছুটা বাড়ছে, কিন্তু মোট হিসাবের দিক দিকে যখন তাকানো হচ্ছে তখন দেখা যাচ্ছে একটি স্থির অবস্থায় রয়ে গিয়েছে, অনেকটা কমেই এসেছে। আসলে ভবিষ্যতে কি করা যেতে পারে? বর্তমান সরকার আসলে কোন পথটুকু উন্মুক্ত করে দিয়ে যেতে পারে এই রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে? একটা রয়েছিল যেটা একসময় আমরা দেখেছিলাম 2021 সালের একদম শেষ দিকে $48 বিলিয়ন এসে যেটা পৌঁছেছিল, সেটা পরবর্তীতে আমরা একদম সর্বনিম্ন এসে দেখেছি যে $14.5 বিলিয়ন এসে পৌঁছাতে। এর পরবর্তীকালীন সময় আমরা দেখেছি যে আমাদের তুলনামূলকভাবে কিন্তু আপনার
$1 বিপরীতে যখন আপনার 90 টাকা ছিল, তার পরবর্তীতে যখন আপনার প্রথমে হলো 95, তারপরে 105, তারপরে 115 এবং সর্বশেষ আমরা দেখলাম 119 টাকা। আজকে খোলা বাজারে আপনার এখন পর্যন্ত কিন্তু ডলারের রেট আমি মনে করি বিগত 6-7 মাসে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্থিতিশীল রাখতে পেরেছে এবং রেমিটেন্স পারফরমেন্স আসলে আমি মনে করি যে প্রশংসনীয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে এবং খুব সুস্পষ্টভাবে বলেছে যে যেটা আপনার $85 বিলিয়ন আমার ইম্পোর্ট ছিল, সেটা আপনি কমিয়ে এনে আপনি $60 বিলিয়ন এসে পৌঁছেছে। সেটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে বর্তমানে যে আমাদের অর্থনীতি যে কঠিন একটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু এর উপর আবার বলতে হয় যে আপনার রপ্তানির যে প্রবৃদ্ধির যে হার এবং যে লক্ষ্যমাত্রাটা ছিল, যে উন্নতি করার যে পরিকল্পনা ছিল, সেই আকাঙ্ক্ষার স্থানে কিন্তু যেভাবে আমাদের রেমিটেন্স বেড়েছে সেভাবে কিন্তু আমার রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু সেভাবে বাড়ে নাই। এবং এমন একটি বাস্তবতা রয়েছে এবং বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে বৈদেশিক বিনিয়োগ যে আসবে, আপনি কি করে একটা বৈদেশিক বিনিয়োগকারীকে আপনি আকৃষ্ট করবেন যেখানে আপনার লোকাল ইনভেস্টররাই আপনার বিনিয়োগ করতে অনিচ্ছুক? আপনার প্রপার্টি রাইটস সিকিউরিটি নাই, ল অ্যান্ড অর্ডারে আপনি এখন পর্যন্ত সিকিউরিটি দিতে পারছেন না, এমনকি আপনি কারেন্সি স্টেবিলিটি বিগত 2-3 বছরে আপনি সিকিউরিটি দিতে পারেন নাই। তো বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু স্থিতিশীলতা চায়, তারা গণতান্ত্রিক একটি পটভূমি তারা দেখতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, প্রপার্টি রাইটস এর প্রপার এনফোর্সমেন্ট দেখতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত জমি সংক্রান্ত প্রায় 1.5 কোটির অধিক মামলা রয়েছে, যেটা এখন পর্যন্ত কোনো ধরনের সুরা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই। তো এমন বাস্তবতা আসলে সত্যিকার অর্থে বিরাজ করতে গেলে কিন্তু আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে কিন্তু বাংলাদেশে আসবে না। আবার একই সাথে সাইম আমির ফয়সাল, আমরা শেষ কথাটি শুনতে চাই আপনার কাছে। শেষ কথাটি রিজার্ভ ব্যালেন্স অবশ্যই যেটা আজকে বর্তমানে $22 বিলিয়ন গিয়েছিল। আবার আমি দেখলাম যে আমাদের নেট ইন্টারেস্ট পেমেন্ট, যেটা আমাদের বৈদেশিক ঋণ কিন্তু প্রায় এখনো বর্তমানে গ্রোস এক্সটার্নাল রিজার্ভ যেটা বর্তমানে $22 বিলিয়ন আছে, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে ধরে রাখতে, বিশেষ করে 2026 সালে যখন রূপপুরের রিপেমেন্টের টেনিউরটা শুরু হবে, আপনার রিপেমেন্ট করতে গেলে কিন্তু আসলে বাংলাদেশের আপনার রিজার্ভ কিন্তু আবারও কিন্তু চাপের সম্মুখীন হবে। এবং আমি আশঙ্কা করেছি যে 2026-27 অত্যন্ত চ্যালেঞ্জিং দুটি অর্থ বছর বাংলাদেশের অর্থনীতির জন্য। জি, মাজেদুল হক, আপনার কাছে আসলে শেষ কথাটি শুনতে চাচ্ছিলাম যে রিজার্ভ বৃদ্ধির জন্য আসলে আপনার কাছে যদি কোনো পরামর্শ বা প্রস্তাব থাকে 1-2 বাক্যে। জি, রিজার্ভ বৃদ্ধির জন্য আমার রেমিটেন্সের জন্য যে প্রবাসী বাজারটাকে আমাকে বিস্তৃত করতে হবে, প্রবাসী বাজারে বৈচিত্র্য আনতে হবে, রপ্তানি বাজারকেও বৈচিত্র্য আনতে হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিনিয়োগ। বাস্তবতা হলো যে আমার যে ডলার রেট থেকে শুরু করে সমস্ত দেখেই আমার কম্প্রিহেন্সিভ একটা পলিসি থাকতে হবে, যে পলিসির মাধ্যম দিয়ে আমার সামগ্রিক রিজার্ভটা যেন বৃদ্ধি, অর্থনীতি কিন্তু সামনের দিকে একটা দিকে যাবে। এই জন্য আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু একটা রিজার্ভকে স্থিতিশীল রাখে। এই জন্য যেটা করেছে ভিয়েতনাম, যেটা করেছে চীন, যেটা করেছে ভারত, এরা তারা কিন্তু এফডিআই এর মাধ্যম দিয়েই কিন্তু রিজার্ভটাকে আসলে স্থিতিশীল রাখার চেষ্টা করেছে। আমাদেরকে আসলে চেষ্টা করতে হবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। এভাবে আমাদের পলিসিগুলো নিতে হবে এবং এই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। জি, জনাব মাজেদুল হক এবং জনাব ডক্টর সাইম আমির ফয়সাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ার আমরা কথা বলছিলাম আজকের যে আলোচনার বিষয় আগামীর কর ব্যবস্থাপনা নীতি, এই প্রসঙ্গে। সময় হয়েছে একটি বিরতির, অন্যান্য সংবাদ নিয়ে ফিরব, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিব পুঁজিবাজারের সবশেষ এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি চলছে। আমরা একটু দেখে নিতে চাই পুঁজিবাজার পরিস্থিতি। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় যে কর্মদিবসটি ছিল সোমবার, গতকাল কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই দেখা গিয়েছিল সার্বিকভাবে দেশের দুটি পুঁজিবাজারের অবস্থায়, এবং দেখা গেছে যে লেনদেনও বেড়েছিল। এবং আজকের যেই পুঁজিবাজার পরিস্থিতি সেটি একটু দেখার চেষ্টা করছি। যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত 335 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 240টি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে, 90টি কোম্পানি শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 67টি কোম্পানির শেয়ারের দাম। আমরা একটু মুদ্রার বিনিময় হার সেগুলোও একটু দেখে নিব, পাশাপাশি স্বর্ণ মুদ্রা যেগুলো রয়েছে তার দামও আমরা দেখে নিব।
বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের দিকে যদি আমরা তাকাই, মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি করা যাচ্ছে 122 টাকায়, ইউরো 126 টাকায় কিনে বিক্রি হচ্ছে 130 টাকায়, পাউন্ড কেনা যাচ্ছে 149 টাকায় বিক্রি হচ্ছে 154 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। আমরা চলে যেতে যাই স্বর্ণের দরদামের দিকে। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,54,945 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,47,900 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,26,671 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,04,498 টাকা। দেখে নিতে চাই রূপার দরদাম। সবচেয়ে ভালো যে রূপা 22 ক্যারেটের প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,586 টাকা। দর্শক, এখন পর্যন্ত আমার হাতে যেই বিষয়টি ছিল শেয়ার বাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণরূপার দরদামের আপডেট। আমরা যেতে চাই একটি বিরতিতে, অন্যান্য সংবাদ নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। রংপুর অঞ্চলে কোনোভাবেই কমছে না তামাকের আগ্রাসন। সরকারের নানা উদ্যোগেও তামাক নামক বিষ পাতা উৎপাদন থেকে ফেরানো যাচ্ছে না কৃষককে। সিগারেট কোম্পানির নানা ধরনের প্রণোদনার পাশাপাশি দাম ভালো হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও তামাক চাষ করছেন রংপুর অঞ্চলের কৃষকরা। গত বছর থেকে চলতি মৌসুমে তামাকের চাষ বেড়েছে 44%। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্ট। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় তামাক চাষ হয়েছে 19,250 হেক্টর জমিতে, অথচ আগের মৌসুমে ছিল 13,349 হেক্টর। রংপুর অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তামাক চাষ হচ্ছে, তবে সবচেয়ে বেশি তামাক চাষ হচ্ছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায়। চাষিরা বলছেন, কৃষি বিভাগের উদাসীনতা, বিক্রয়ের নিশ্চয়তা, সুদমুক্ত ঋণ, সিগারেট কোম্পানির নানা ধরনের প্রণোদনার পাশাপাশি দাম ভালো পাওয়ায় অন্যান্য ফসলের তুলনায় তামাক চাষে ঝুঁকছেন তারা। আলু আবাদ করছি, আলুর তো ধরা খাসি, আলুর দামেই নাই, কৃষক একেবারে মারা। এখন তাঙ্কু আবাদ করছি, যদি সরকার বিদেশের সাথে যদি যোগাযোগ করে তাহলে কৃষক একটু লাভবান হবে। তামাকে একটু বাজারে একটা ভালো কোম্পানি ভালো রেট দিছে, যার কারণে মানুষ আলুর পাশাপাশি বা অন্যান্য ফসলের পাশাপাশি তামাকটা এখন তামাকের উপর বেশি একটু চাহিদা দেখাচ্ছে। এবার মেলা টাকা লস খাইছে আলু এলার ঘর, এখন যে মনে করি লসটা এখন টাঙ্কু টাঙ্কু মেশে আবাদ করিয়ে এখন সেইটা মনে করি ঘর করবে এইটি। এদিকে কৃষি বিভাগ বলছে, স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও তামাক চাষ করছেন রংপুর অঞ্চলের কৃষকরা। কৃষকদের নিরুৎসাহিত করতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে তারা। তামাকে 7,000-এর বেশি উপাদান আছে যেটা কিনা মানুষদের কেমিক্যাল আছে যেগুলো মানুষদের ক্ষতি করে, এবং 70টার বেশি উপাদান আছে যেগুলো মানুষের শরীরে ক্যান্সার তৈরি করে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরই কৃষক ভাইদেরকে এই বিষয়টা একটু নিরুৎসাহিত করি যে তামাক আসলে একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ফসল, এটি আবাদ না করার জন্য। বিশ্লেষকরা বলছেন, শস্য বিন্যাস, উৎপাদন এবং বিপণনে কৃষকদের সহায়তার পাশাপাশি তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে প্রান্তিক পর্যায়ের কৃষককে বেশি গুরুত্ব দিতে হবে, তবেই কমবে তামাক চাষ। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি সপ্তাহে টুইটারের বিখ্যাত নীল পাখির লোগোটি নিলামে প্রায় 35,000 মার্কিন ডলারে বিক্রি হলো। প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এক্স নামে নিয়ে আসেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক সদর দপ্তর থেকে সরিয়ে ফেলা হয় আগের লোগোটি। বিরল এবং সংগ্রহযোগ্য জিনিসপত্র বিক্রি করে এমন প্রতিষ্ঠান আর অকশন জানায়, বিশাল আকৃতির এই নীল পাখির ওজন ছিল 254 কেজি, উচ্চতায় ছিল 12 ফুট ও চওড়ায় 9 ফুট। বিক্রি হয়েছে 34,375 ডলারে। লোগোতে থাকা বিখ্যাত ওই পাখির নাম ল্যারি। কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ডের নাম অনুসরণে লোগোটির নামকরণ করা হয়েছিল। ঈদকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী জমজমাট ঈদ মেলা। দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের নজর কাড়ে পাকিস্তানি ও ভারতীয় পোশাক। ঈদকে সামনে রেখে অভিবাসীদের পদচারণায় মেলার স্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
ঈদকে সামনে রেখে ভিন দেশে অনুষ্ঠিত এই মেলায় ছিল সাজ রব। স্টলগুলোতে বসে দেশি বিদেশি পোশাকের পসরা। নারী উদ্যোক্তাদের পরিচালনায় মেলায় ক্রেতাদের কাছে দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকের চাহিদা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি বিভিন্ন ডিজাইনের গয়নার স্টলেও ছিল নারীদের ভিড়। বাজার থেকে মেলায় তুলনামূলক দাম কম হয় খুশি ক্রেতারা। ঈদের যে ফিলিংসটা প্রবাসে এসে যে আমরা ফিল করতে পারি না, আসলে ঈদ বাজারে আসলে আপনাদের মনেই হবে না, আপনাদের মনে হবে আপনারা বাংলাদেশে আছেন। অনেক কিছু কেনাকাটা করলাম, লং ড্রেস কিনলাম, থ্রি পিস কিনলাম। কেন সস্তা আসলে পাওয়া যাওয়ার দরকার, পাঞ্জাবি শাড়ি, বাচ্চাদের পোশাকও আছে। পণ্য সামগ্রী বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারাও। গত 4 বছর থেকেই আমি এই দেশি হলেই ইউনিক ঈদ বাজারের আয়োজন করে আসছি। আমি অনেক সাড়া পাচ্ছি। আমার কাছে যে যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশি মিক্স। আমার আলহামদুলিল্লাহ আজকে শুনে অনেক ভালো, আমি অনেক হ্যাপি। শত শত নারী, পুরুষ এবং শিশুদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।